উসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। সবশেষে ফাঁস হয়েছে সিসিটিভি ফুটেজ, বেরিয়ে এসেছে আসল তথ্য। আওয়ামী লীগের মিশন আজ থেকে শুরু। সংসদ নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হতে না হতেই ওসমান হাদির মতো একজন সুপরিচিত নেতা, এমন একজন তরুণ নেতাকে যে গুলিবিদ্ধ করা হলো, সে ঘটনাটিকে কিছুতেই একটা বিচ্ছিন্ন ঘটনা বলে ভাববার উপায় নাই। মোটরসাইকেলে করে এসে হাদিকে লক্ষ্য করে, তার মাথাকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হলো এবং এর ফলে এখন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি তফসিল ঘোষণা হওয়ার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমে জানান দিয়ে দিয়েছে, এই তফসিল আমরা মানি না, আগামী যে ভুয়া নির্বাচন হবে সেটাও আমরা মানি না। গতকাল রাত থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা সহ সারা বাংলাদেশে মশাল মিছিল করেছে। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। হাদিকে যে আজকে জুম্মার নামাজের পর তিনি যখন রিকশায় করে তার নির্বাচনী এলাকায় মানে এক রকমের জনসংযোগ প্রচারণা চালানোর উদ্দেশ্যেই যাচ্ছিলেন, তখন যে বিজয়নগর বক্স কালভার্টের কাছে মোটরসাইকেলে করে এসে হাদিকে লক্ষ্য করে, তার মাথাকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হলো এবং এর ফলে এখন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি কোমায় চলে গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। সেটা নিশ্চিতভাবে বিরাট পরিকল্পনার অংশ। এখন ভাববার কি কোনো কারণ আছে যে এই ঘটনাটি একটি মানে শুধুমাত্র হাদিকেই এমন ভাবে গুলি করা হবে সেই পরিকল্পনা করা হয়েছে, নাকি অনেকগুলো ধারাবাহিক এমন ঘটনা ঘটানো হবে? তার শুরু হলো হাদিকে দিয়ে তফসিল ঘোষণার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে। ওসমান হাদি জুম্মার নামাজে যাওয়ার আগেও যে ফেসবুক স্ট্যাটাসটা দেন, সেখানে তিনি লেখেন, যেহেতু ঢাকা 8-এ আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়াছিড়িরও চাপ নাই, দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক। ওসমান হাদি হচ্ছেন এমন একজন হাই প্রোফাইল প্রার্থী যাকে সকলে চেনেন, চেহারায় চেনেন, নামে চেনেন, কিন্তু ওসমান হাদি একেবারে দুয়ারে দুয়ারে যাচ্ছেন, মানে তিনি বাত ফজর লিফলেট বিলি করছেন, কর্মসূচি দিচ্ছেন, তিনি মসজিদে মসজিদে যাচ্ছেন, ঘরে ঘরে যাচ্ছেন, দোকানে দোকানে যাচ্ছেন, তিনি ফেসবুকে লিখছেন যে তিনি প্রতিদিন নির্বাচনী এলাকায় জনগণের সাথে চা সিঙ্গারা খেয়ে, চায়ের দোকানে বসে চা সিঙ্গারা খেয়ে জনগণের দাবির বিষয়টি শুনতে চান, কারণ তিনি ভোট ভিক্ষা করতে এসেছেন। মানে ওসমান হাদি কিন্তু বিরাট একটা মানে অস্ত্র শস্ত্র নিরাপত্তা বাহিনী, দলের ক্যাডার বাহিনী নিয়ে ঘুরতে পারছেন। একটা সাধারণভাবে রাজনৈতিক দলীয় প্রার্থীদের যেটা থাকে যে তাদের একটা নিজস্ব নির্বাচনে নিরাপত্তার ব্যবস্থা থাকে, ওসমান হাদি হচ্ছেন সেক্ষেত্রে ব্যতিক্রম। তিনি মানে সেই প্রহরা তার নাই, কিন্তু তিনি দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং আজকেও তার লিফলেট বিতরণ করতে যাওয়ার কথা ছিল মসজিদে মসজিদে, এবং এরপর সরোয়ার্দী উদ্যানে বসে দলের কর্মীদের সঙ্গে একসাথে বসে খাওয়ার কথা ছিল। মানে তারা আসলে তার নির্বাচনী এলাকাটা, যেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা 8, যে কারণেই হাদি সেখানে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, কারণ হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পর তিনি উঠে এসেছেন। কাজেই তিনি কিন্তু ওই এলাকাটাতে একেবারে মিলেমিশে আছেন। এইরকম একজন প্রার্থীকেই চিহ্নিত করা হলো, কারণ তার মানে এটা একরকম বুঝিয়ে দেওয়া হলো যে নিরাপদ নয় নির্বাচনী পরিবেশ। যেমনটা আশঙ্কা করা গিয়েছিল, প্রচুর অস্ত্র বাইরে আছে, সেটা সত্যি, এবং অস্ত্রধারীরা আছে যারা সরাসরি মাথা লক্ষ্য করে গুলি করছে। এবং এই মাথা লক্ষ্য করে গুলি করাটা আমাকে মনে করালো যে 2024-এর জুলাই আগস্টের যত নিহত আহত, তাদের একটা বিরাট সংখ্যকও কিন্তু এই মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আহত হয়েছেন। কাজে এই যে টার্গেট কিলিং এর বিষয়টা, সেটা খুব মানে সুস্পষ্ট হয়ে ওঠে এই হাদির এই আহত হওয়ার ঘটনায়। হাদির আহত হওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই ব্যাপক উদ্বেগ তৈরি করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাদিকে যারা হামলা করেছেন, যারা হাদিকে গুলি করেছেন, তাদেরকে সর্বোচ্চ তৎপরতায় গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। হাদিকে দেখতে হাসপাতালে গিয়েছেন মির্জা আব্বাস এবং রুহুল কবির রিজভী সহ বিএনপি নেতৃবৃন্দ। ঢাকা 8 আসনটা কিন্তু ভীষণ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ঢাকা 8 আসনে মির্জা আব্বাস বিএনপির প্রার্থী। মির্জা আব্বাসের ওই এলাকা, তিনি ওই এলাকার প্রভাবশালী নেতা, তিনি মেয়রও নির্বাচিত হয়েছেন ওই এলাকার, মানে ওই
ঢাকার মেয়রও নির্বাচিত হয়েছেন এবং তিনি বরাবরের ওই এলাকার প্রার্থী, ওই এলাকার বাসিন্দা। তিনি, তার স্ত্রী এবং মির্জা আব্বাসের সমর্থক বৃন্দ সকলেই একটা শক্তিশালী অবস্থানে আছেন ঢাকা আটে জামায়াতের যিনি প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন, তিনিও শক্ত প্রার্থী এবং এবার প্রার্থী মনোনয়ন ঘোষণার আগে থেকেই কিন্তু ডক্টর হেলাল উদ্দিন জামায়াতের প্রার্থী এবং মির্জা আব্বাসের পোস্টার, ব্যানার, ফেস্টুনে ওই এলাকা ছেয়ে গিয়েছিল। এই যে হাদি বলছেন আমার তো কোনো পোস্টার ফেস্টুন নাই, তারা কিন্তু ব্যাপক প্রচারণা করছিলেন। কিন্তু সম্প্রতি একটা বিরাট চমক হাজির হয় ঢাকা ৮ আসনে। ওই যে বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসন বলেই ওখানে কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের নেতা হিসেবে হাদি দাঁড়িয়েছিলেন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা বড় অংশ ওই অঞ্চলের ভোটারও বটে। কিন্তু হঠাৎ করেই সপ্তাহখানেক আগে এই খবর সংবাদ মাধ্যমে আসতে শুরু করে যে জামায়াত তাদের মনোনয়ন বদল করবে ঢাকা ৮ আসনে। ঢাকা ৮ আসনে যে ব্যাপক নির্বাচনী প্রচারণা, গণসংযোগ, রিক্সা ভ্যান বিতরণ, মেডিকেল ক্যাম্প চালানো সব যে করে যাচ্ছিলেন যে প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন, তাকে জামায়াতে ইসলামী সরিয়ে নেবে এবং সেখানে ডাকসু ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করবে জামায়াতে ইসলামী। এবং সেটা শোনার পর থেকে এখন পর্যন্ত কোনো জামাত এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নাই বটে, কিন্তু এই খবর যখন আসে তখন আবার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন শরীফ ওসমান হাদি এবং তিনি লিখেছিলেন, সাদিক কায়েম আমার ভাই, তিনি ঢাকা ৮ আসনে নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরো দারুণ হয়ে উঠবে ইনশাল্লাহ। জুলাই জজবার 2 প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করব, সাদিকের জন্য অনেক দোয়া। সাধারণভাবে কিন্তু যখন নির্বাচনে কোনো প্রার্থী গুলিবিদ্ধ হন তখন একরকমের সন্দেহের আঙুল ওঠে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দিকে, কারণ আসলে রাজনৈতিক দলগুলোই প্রভাব বিস্তারের জন্য যেমন একে অন্যের যেমন বিএনপির সারা দেশে চলছে মনোনয়ন বঞ্চিত এবং মনোনয়ন প্রাপ্তদের মধ্যে গোলাগুলি, সহিংসতা, মারামারি এসব চলছে, ঠিক তেমনি এক প্রার্থী আরেক প্রার্থীর উপর প্রভাব বিস্তার করতেও কিন্তু সহিংসতার ঘটনা ঘটান। কিন্তু ঢাকা ৮-এ যেটা বলছিলাম, সব প্রার্থীরাই ভীষণ হাই প্রোফাইল এবং সাদিক কায়েম এখন ওসমান হাদির ওপর এই হামলার ঘটনা ঘটেছে শুনে তিনি প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমকে বলেছেন যে বাংলাদেশের এবং ঢাকার তরুণরা যেন প্রস্তুত হন, তিনি খুব শিগগিরই চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন, অভ্যুত্থান, একটা নতুন অভ্যুত্থানে নেতৃত্ব দিতে চান এবং সেই অভ্যুত্থানের জন্য যাতে সকলে তৈরি থাকে। সাদিক কায়েম তার এই চাঁদাবাজ গ্যাংস্টারদের বিরুদ্ধে যে একটা আন্দোলন প্রয়োজনীয় হয়ে উঠবে নির্বাচনের আগে, সেটা কিন্তু খুব গুরুত্বের সঙ্গে বলেছেন। বাংলাদেশে যে বিপুল পরিমাণ অস্ত্র ঘুরে বেড়াচ্ছে সেটা নিয়ে উদ্বেগ কিন্তু 2024-এর জুলাই আগস্টের পর থেকেই আছে, কারণ আগস্টে বিশেষ করে 4 এবং 5ই আগস্ট কারাগার ভেঙে থেকে শুরু করে থানা লুটপাট হয়েছে 450-র বেশি, ফাঁড়ি লুটপাট হয়েছে 150-র মতো পুলিশের, এবং গণভবন থেকে পর্যন্ত যে পরিমাণ অস্ত্র লুটপাট হয়েছে পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশেষ হিসাবেই কিন্তু 1000 অস্ত্র এখনো উদ্ধার করা যায় নাই এবং সর্বাধুনিক অস্ত্র আছে সেখানে, AK-47 থেকে মেশিন গান থেকে শুরু করে একেবারে অত্যাধুনিক সর্বাধুনিক অস্ত্র আছে এবং হাজার হাজার রাউন্ড গুলিও কিন্তু এরই সঙ্গে তখন চুরি হয়ে গিয়েছিল এবং সরকার এখন পর্যন্ত সেগুলো আটক করতে পারে নাই। অস্ত্রের চালান যে ঢুকছে তার প্রমাণ এই যে মাস দেড়েক আগে বিমানবন্দরের কাছের ট্রেন স্টেশন থেকে, রেল স্টেশন থেকে, বিমানবন্দর রেল স্টেশন থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে কিন্তু এক ব্যাগ ভর্তি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করলো। এবং তার কোনো একটি পক্ষ নিশ্চয়ই শুধু এক ব্যাগ অস্ত্রই নিয়ে আসছিল না, তারা নিশ্চয়ই অনেক চালানি এনেছে, একটি চালান ধরতে পেরেছিল সেনাবাহিনী। মনে করে দেখেন বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কার্গো ভিলেজে, সেই কার্গো ভিলেজের ভল্ট ভেঙে অত্যাধুনিক অস্ত্র চুরি যাওয়ার ঘটনা ঘটলো, সে খবরও কিন্তু সংবাদ মাধ্যমে বেরিয়ে এসেছিল। তার বিপুল পরিমাণ অস্ত্রের চালান আসা অব্যাহত ছিল, আর অন্যদিকে আগস্টে যে অস্ত্রশস্ত্র চুরি হয়ে গেছে সেগুলো উদ্ধারে কিন্তু সরকার সফল হয় নাই। জুলকারনাইন সায়ের, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক, তিনি ফেসবুক পোস্ট দিয়ে বলেছেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত 80 জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে এবং তিনি লিখছেন যে জামিনে থাকা পিচ্চি হেলাল, চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল আর গ্রেফতার থাকা সুব্রত বাইন, এরা মিলে এই পুরো একটা কোঅর্ডিনেশন করছে বহু অস্থিতিশীলতা দেশে তৈরি করতে, নির্বাচন বানচাল এবং দেশকে চরম অস্থিতিশীল করে তুলতে। 2024-এর আগস্টের পর দীর্ঘ বছর, বহু বছর কারারুদ্ধ থাকার পর যে শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়ে গিয়েছিলেন, সেই মুক্তি পাওয়ার পর কিন্তু সুব্রত বাইন, পিচ্চি হেলাল, কিলার আব্বাসরা যে সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে রীতিমতো প্রকাশ্য মহড়া দিচ্ছিলেন, সে খবর কিন্তু সেপ্টেম্বর মাস থেকেই আসা শুরু করে সংবাদ মাধ্যমে এবং সে সময় শীর্ষ সন্ত্রাসীদের অন্তত 6 জন জামিনে মুক্তি পান। এরপর সুব্রত বাইন বেশ কয়েকটি হত্যায় তিনি হাতির ঝিল, গুলশান এলাকার অন্তত 3টি খুনের ঘটনায়
সুব্রত বাইনের নাম আসার পর মে মাসে তাকে আবার কারারুদ্ধ করা হয়েছে বটে, কিন্তু ওই যে আগস্টের পর কাদের পরিকল্পনায়, কাদের ইঙ্গিতে জঙ্গিরা তো ছাড়া পেয়েছেনই, এই যে শীর্ষ সন্ত্রাসীরা যাদেরকে বছরের পর বছর আটক রাখা হলো, তাদেরকে যে গণহারে জামিন দিয়ে দেওয়া হলো, এগুলো কোন পরিকল্পনার অংশ ছিল? এবং এই প্রশ্নগুলো তো করা হচ্ছিল যে এই যে বিপুল পরিমাণ অস্ত্র থাকলো, সে অস্ত্র উদ্ধার হলো না, আরো অস্ত্রের চালান আসতে থাকলো, এই শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গি সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত কারাদণ্ডপ্রাপ্ত যাদেরকে জামিনে মুক্তি দেওয়া হলো, তারা যে একসময় সক্রিয় হয়ে উঠবে এই শঙ্কাটা তো করা হচ্ছিল। কাজেই এখন বিভিন্ন পক্ষ উদ্দেশ্যমূলকভাবে যে নির্বাচন বানচাল এবং মানে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে এ ধরনের অস্ত্রবাজি ঘটাতে পারেন, হাই প্রোফাইল টার্গেটদেরকে গুলি করতে পারেন, হাই ভ্যালু অ্যাসাসিনেশন ঘটাতে পারেন, মানে খুবই মনোযোগের একেবারে শীর্ষে থাকা ব্যক্তিদেরকে লক্ষ্য করে গুলি চালাতে পারেন, তাদের হত্যা করার প্রচেষ্টা চালাতে পারেন, সেই আশঙ্কাগুলো তো ছিল। সম্ভবত ওসমান হাদিকে গুলি করার মাধ্যমে সেই ঘটনার সূচনা হলো। এটা কি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই মোটরসাইকেল আরোহীকে যদি গ্রেফতার করতে পারেও, তাহলেও আসলে এই মুহূর্তেই এই যে একটা মানে প্যান্ডোরার বাক্স খুলে গেছে, যেখানে বিপুল পরিমাণ অস্ত্র আছে, অস্ত্রধারীরা আছে, শীর্ষ সন্ত্রাসীরা আছে, জঙ্গিরা আছে, ওই ভয়াবহ পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মুহূর্তের মধ্যে বা এই 3 মাসের মধ্যে সামলে একটা নির্বাচনের দিকে দেশকে নিয়ে যেতে পারবেন কিনা, এবং সেই পরিস্থিতিতে আসলে প্রার্থীরা নিরাপদ বোধ করবেন কিনা, ভোটাররা নিরাপদ বোধ করবেন কিনা, এই সবকিছুই এখন প্রশ্নের মুখে পড়ে গেছে শুধুমাত্র ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার এই ঘটনাটির মাধ্যমে। কাজেই হাদিকে গুলি করার এই ঘটনাটিকে কেউ হালকাভাবে নিচ্ছেন না, কারণ হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়ে যায়নি। কোন সময় রাজপথে নামতে হয় বাংলাদেশ আওয়ামী লীগ ভালো করেই জানে। গতকালকে তফসিল ঘোষণা হওয়ার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমে জানান দিয়ে দিয়েছে এই তফসিল আমরা মানি না, আগামী যে ভুয়া নির্বাচন হবে সেটাও আমরা মানি না। গতকাল রাত থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা সহ সারা বাংলাদেশে মশাল মিছিল করেছে। ঢাকা গণভবনের আশেপাশে মশাল মিছিল করেছে এবং গাজীপুরে মশাল মিছিল করেছে, আরো বিভিন্ন জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা মশাল মিছিল করেছে এবং এই তফসিলকে বয়কট করেছে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী এবং বাংলাদেশের জনগণ মেনে নিবে না। বাংলাদেশ আওয়ামী লীগ কি করতে পারে সেটা ইতিহাস যারা জানে তারা ভালো করেই জানে। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় কি ভয়াবহতা বাংলাদেশে নেমে আসতে পারে সেটাও বাংলাদেশের মানুষ ভালো করে জানে, যারা ইতিহাস ভালোভাবে পড়াশোনা করেছে। এই যে তফসিল ঘোষণা হয়েছে, বাংলাদেশের 30-40% মানুষ ছাড়া এই তফসিলকে কেউ স্বাগত জানায়নি, বরং বাংলাদেশের মানুষ এই তফসিল নিয়ে হাসাহাসি করতেছে। কারণ বিএনপি নিজেরা কামড়াকামড়ি করতেছে, জামাত এবং বিএনপি কামড়াকামড়ি করতেছে, তারা নিজেরা এখন আসন ভাগাভাগি করে কে কোন জায়গায় এমপি হবে অটোমেটিক ভাবে সেটা নিয়ে নাচানাচি করতেছে। বাংলাদেশে 50-60% মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, তারা তাদের ভোট দিতে পারবে না, তারা এই তফসিলকে বয়কট করবে না, কি ললিপপ খাবে? এই নির্বাচন বাংলাদেশের 60% মানুষ মানে না, কারণ এই নির্বাচনে বাংলাদেশ 60% মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। আপনারা বলেন শেখ হাসিনা নাকি 3টা নির্বাচন পাতানো দিয়েছে, শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে, আপনারা তো দিনের ভোট দিনেই পাতানো করছেন, মানে আলোর মধ্যে আপনারা 2 নম্বরই করছেন। এটা কি বাংলাদেশের জনগণ মেনে নিবে? শেখ হাসিনা যদি দিনের ভোট রাতে করার জন্য ফেসিস্ট হয়, আপনারা দিনের ভোট দিনে পাতানো করার জন্য ফেসিস্টের বাপ দাদা 14 গোষ্ঠী না? এটা জনগণ মেনে নিবে না। জনগণ রাজপথে নামা শুরু করে দিয়েছে গতকাল থেকে, এই জনগণকে ঠেকাতে পারবেন না। নির্বাচনে তফসিল ঘোষণা করেছেন, নির্বাচন সঠিকভাবে হয় নাকি দেখেন, কথা বুঝেন নাই? নির্বাচনের মধ্যে কত মানুষ মারা যাবে কল্পনা করতে পারবে না, শুধু নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে, জামাত এবং বিএনপি কামড়াকামড়ি করে, কোনো লাভ হবে না, শুধুমাত্র জনগণের ক্ষতি ছাড়া, বাংলাদেশের ক্ষতি ছাড়া। অলরেডি এই 15 মাসে ডক্টর ইউনূস বাংলাদেশের অর্ধেক পণটা মেরে দিয়েছে, আর বাকি যেটা আছে এই তফসিল ঘোষণার পর নির্বাচনের 2 মাসের সময়ের মধ্যে মেরে দেওয়া হবে। এরপরে পাতানো যে সরকার আসবে সে আর বাকি অংশটুকু মেরে দিবে বাংলাদেশের পণটা। এটাই বাংলাদেশে ঘটতে যাচ্ছে। পাকিস্তান তো এটাই চেয়েছিল যে আমরা পণটা মারা খাচ্ছি, আমাদের অর্থনীতি একেবারে ভেঙে গিয়েছে, বাংলাদেশ আমাদের থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ মধ্যমায়ের দেশ হয়ে যাবে, বাংলাদেশ আমাদের থেকে সুখে শান্তি থাকবে, এটা আমরা হতে দিব না। তাই আমেরিকার সাথে যোগসাজশ করে এই পাকিস্তান মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনা সরকারের পতন করেছে। আর সমর্থন দিয়েছে বাংলাদেশের কিছু রাজাকারের নাতিপুতিরা, তারা সমর্থন দিয়ে ষড়যন্ত্র করে শেখ হাসিনা সরকারকে ঘটিয়েছে আজকের এই দিনটা ঘটানোর জন্য। যা হওয়া তাই হবে, যেটা চেয়েছে পাকিস্তান সেটাই হবে। কারণ 2001 থেকে 2006 শাসন আমল আমরা ভালো করে জানি বিএনপি কিভাবে বাংলাদেশটাকে শাসন করেছে, দুর্নীতিতে 12 বার চ্যাম্পিয়ন হয়েছে। এখন আবারও যদি পাতানো নির্বাচন ফলে ক্ষমতায় আসে, তারা নিজেদেরকে সর্বা মনে করবে। 19 বছর ক্ষমতার বাইরে, পেটে অনেক ক্ষুধা, বাংলাদেশটাকে তাদের কর্মীরা চুষে খেয়ে ফেলবে, তারা আবার দুর্নীতি
অভয়ারণ্য হিসেবে গড়ে তুলবে বাংলাদেশকে, আবারও বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। যা শেখ হাসিনা উন্নয়ন করেছিল সেগুলো ধ্বংস করে দিবে এই বিএনপির কিছু টোকাই কর্মীরা। তারা আওয়ামী লীগ যে জায়গা থেকে 100 টাকা চাঁদা নিত, তারা সে জায়গাতে এখন 500 টাকা চাঁদা বসিয়েছে। তারা যদি পাতানো নির্বাচনের ফলে ক্ষমতায় আসে 1000 টাকা চাঁদা বসাবে, বাধ্য হয়ে ব্যবসায়ীরা দিতে বাধ্য হবে, কারণ কিছু করার না, তাদের তো ব্যবসা করতে হবে, তাদের ফ্যামিলি চালাতে হবে। এই হবে বাংলাদেশের পরিস্থিতি। জনগণ যদি এখনো না বুঝেন, জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে এখনো রাজপথে না নামেন, এই পাতানো নির্বাচনকে না ঠেকান, তাহলে বাংলাদেশ সিরিয়া এবং ফিলিস্তিন থেকেও খারাপ অবস্থা হয়ে যাবে। অলরেডি সেদিকে আমাদের বাংলাদেশ যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি একেবারে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের শিল্প কারখানা সকল কিছু ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের মধ্যে চিকিৎসা খাত সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, শিক্ষা খাত সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ছাত্ররা স্যারদের প্রতি কোনো সম্মান নাই, ছাত্ররা স্যারদেরকে মারতেছে, তাদের প্রফেসরদেরকে মারতেছে, প্রিন্সিপালকে জুতার মালা পরিয়ে বাহির করে দিচ্ছে। স্কুলের পড়ালেখা শেষ, যখন তখন কাউন্টার চলতেছে একটা স্কুল আরেকটা স্কুলের সাথে। কলেজের মধ্যে এখন জঙ্গিবাদ প্রমোট চলতেছে, পড়ালেখা শেষ। ঢাকা ভার্সিটিতে এখন জঙ্গিদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় ভার্সিটি এখন জঙ্গিদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। যেখানে আমরা পড়ালেখা করার কথা, সেখানে আমাদের এখন জঙ্গি প্র্যাকটিস হচ্ছে। তাই এগুলো থেকে যদি বাংলাদেশকে বাঁচাতে হয়, আওয়ামী লীগ রাজপথে নামলে আওয়ামী লীগের সাথে সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই পাতানো নির্বাচনকে রুখে দিতে হবে। এবং পাতানো নির্বাচন যদি রুখে দিতে না পারেন, পরবর্তীতে যে সরকার আসবে সে সরকারকে খুব তাড়াতাড়ি রুখে দিতে হবে। কারণ বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন আছে, সকল দলের অংশগ্রহণে, এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডার নির্বাচন হতে হবে। তা না হলে বাংলাদেশের রাজনীতি স্টেবল হবে না, বাংলাদেশে রাজনৈতিক ব্যালেন্স আসবে না, একনায়কতন্ত্রের মতো বাংলাদেশের রাজনীতি চলবে। আর যে দেশের মধ্যে একনায়কতন্ত্রের মতো রাজনীতি চলে, সে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। কারণ তারা জনগণকে কোনো তোয়াক্কা করে না। তারা মনে করে আমরাই সর্বসর্বা, আমরাই যা বলবো তাই আইন, যা ইচ্ছা তাই করতে পারবো। যেটা 5 আগস্টের পরবর্তী সময় এই টোকাই সমন্বয়করা করে দেখিয়েছে। তারা মনে করেছে আমরাই সর্বসর্বা, জনগণ আমাদের সাথে আছে, আমরা যাই বলবো তাই আইন। বিএনপিকে গালাগালি, আওয়ামী লীগকে গালাগালি, বঙ্গবন্ধুকে নিয়ে উল্টাপাল্টা কথা, বাংলাদেশে মুক্তিযুদ্ধ মোরাল সকল কিছু ভেঙে দাও, কিছুই থাকবে না বাংলাদেশে, আমরাই মুক্তিযোদ্ধা, আমরা যেটা বলবো আগামীতে বাংলাদেশে সেটাই হবে। কিন্তু ঘোড়ার ডিম হয়েছে। বরং তারা জনগণকে ব্যবহার করে উপদেষ্টা মন্ডলীতে বসে ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের টাকা লুটপাট করেছে, তাদের ফ্যামিলি টাকা লুটপাট করেছে, এবং সে টাকা তারা বিদেশে পাচার করছে। এখন বাংলাদেশে তারা আরামায়েশ করছে, পরিস্থিতি খারাপ দেখলে তারা আবার বিদেশ পালিয়ে যাবে, সেখানেও আরামায়েশ করবে। যে লাও সে কুদু। আওয়ামী লীগ 16 বছর শাসন আমলে যা করে নাই, তারা 15 মাসে তা করে দেখিয়েছে। তাহলে কেন আপনারা রাজপথে নামলেন? কেন একটা সুন্দর দেশকে ধ্বংস করলেন? কেন শেখ হাসিনার মতো এরকম দূরদর্শী রাষ্ট্রনায়কের পতন করলেন? কেন করলেন? নিজেদের মনকে প্রশ্ন করেন, নিজেদের বিবেককে প্রশ্ন করেন। আফসোস ছাড়া কিছুই আপনাদের চোখে আসবে না। সে কারণেই এখন বাংলাদেশের জন্য আস্তে আস্তে সকল কিছু রিয়েলাইজ করতে পারছে। সে কারণে বারবার এখন বলে উঠছে সকলে আমরা আগেই ভালো ছিলাম। সাধারণ রিক্সাওয়ালা বলতেছে শেখ হাসিনা যদি ইন্ডিয়া বসেও নির্বাচন করে, শেখ হাসিনাকে যদি নির্বাচন করার সুযোগ করে দেয়, 300 আসনে যদি 300 রিক্সাওয়ালাকে প্রার্থী দেয়, নৌকা প্রতীকের 300 রিক্সাওয়ালা না জিতলো 150 উপরে রিক্সাওয়ালা নাকি জিতে যাবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ভোট দিয়ে। দেখে বাংলাদেশের জনগণ ভোট দিবে আওয়ামী লীগকে। এই পরিমাণ জনপ্রিয়তা হয়ে গিয়েছে আওয়ামী লীগের। এটা রিয়েলিটি। এই গ্রাউন্ড রিয়েলিটি দেখে বিএনপির এখনো মনে আতঙ্ক ধরে গিয়েছে, জামাতের মনে আতঙ্ক ধরে গিয়েছে, ডক্টর গঙ্গের মনে আতঙ্ক ধরে গিয়েছে। বিএনপি মন থেকে চাইলো আওয়ামী লীগ নির্বাচনে আসুক, ওই আতঙ্কের কারণে বিএনপি এখন কিছু বলছে না আওয়ামী লীগ নির্বাচনে আসুক। কেন বলছে না? কারণ বিএনপি ভালো করে জানে যদি একটু স্পেস করে সুযোগ করে দিই, জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতা নিয়ে আসবে। আমরা 19 বছর পরে যে স্বপ্ন দেখেছি, আমরা 19 বছর পরে যে স্বপ্নে বিভোর হয়ে ক্ষমতা আসবো ভেবেছি, সেটাও ভেঙে চুরমার হয়ে যাবে। সে কারণে বিএনপি মনে মনে চাইলে মুখ ফুড়ে বলতে পারছে না আওয়ামী লীগ নির্বাচনে থাকুক, আমরাও চাই আওয়ামী লীগ নির্বাচনে থাকুক। এটাই বাস্তবতা। কেউ মানেন আর না মানেন। হয়তোবা এই পাতা নির্বাচনের ফলে ধরে নিলাম বিএনপি ক্ষমতা আসলো, কিন্তু বিএনপি 3-4 বছর ধরে নিলাম 5 বছরই শাসন করলো। এরপরে যখন নির্বাচন দিবেন মনে হয় বিএনপি ক্ষমতা আসবে, 100টা স্টাম্প নিয়ে যান। এর ফলে যদি বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার নির্বাচন দেয়, আওয়ামী লীগ 200-র উপর আসন পেয়ে ক্ষমতা আসবে। কথা বুঝে না? হয়তো আওয়ামী লীগের আরো এরকম কয়েক বছর স্ট্রাগল করতে হতে পারে, কিন্তু বেশি দিন সেটা থাকবে না। কারণ আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আবার অ্যাকসেপ্ট করেছে, এবং বাংলাদেশে আওয়ামী লীগ এখন জনপ্রিয়তায় শীর্ষে আছে। তাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আন্ডার সুস্থ নির্বাচন হলে আওয়ামী লীগ 200-র উপর আসন পেয়ে আবার ক্ষমতায় আসবে। কারণ এই আওয়ামী লীগকে কেউ রুখতে পারবে না, এটা 100%। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।